তুমি যদি গৌরকে ভালো না বাসো, অট্টালিকা বিষয় সম্পত্তিতে সে সুখ নেই, সে আনন্দ নেই। যারা গ্রন্থ পড়তে ভালোবাসেন, চৈতন্যমৃত যিনি রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই চৈতন্য চরিতামৃতকে অনেক পণ্ডিত গোস্বামীগণ অনেকে টিকা করেছে, কিন্তু রাধা গোবিন্দনাথ যত সুন্দরভাবে টিকা করেছে সুললিত ভাষায় অক্ষর ধরে ধরে, এমন সুন্দর টিকা কেউ করতে পারেনি। সেই রাধা গোবিন্দনাথ তার প্রথম জীবনে উনি ছিলেন কলেজের প্রফেসর, বাংলাদেশ ঢাকায় বাড়ি। ওনার জীবনের যেদিন শেষ চাকরি, মানে চাকরি জীবনে কিভাবে দিন কাটছে, ভোর 3টের সময় ঘুম থেকে উঠবেন, বাহ্যকৃত স্নানানিক জপ তপ গৌর জাগিয়ে মঙ্গলারতি প্রাতকৃত্য সেবা নিজ হাতে রান্না, গৌরকে ভোগ লাগিয়ে আবার নিজে প্রসাদ পেয়ে 9টার সময় কলেজে যাবে। বাড়ির থেকে কলেজের দূরত্ব 1 ঘন্টার রাস্তা, পায়ে হেঁটে। আবার বিকেল 3টেয় ছুটি হবে, ঘরে আসবে 4টের সময়। তারপর গৌর সেবা, সন্ধ্যা আরতি, আবার ভোগ লাগানো, শয়ন দেওয়া, নিজে প্রসাদ পেয়ে বিশ্রাম। প্রতিদিন একইভাবে চলছে। ওনার জীবনে যেদিন শেষ চাকরি যেদিন ছাড়লেন, তার আগের দিন উনি কলেজে গিয়ে শুনতে পেয়েছে, তখন তো ব্রিটিশ পিরিয়ড, তখন পাকিস্তান ভারত বাংলাদেশ এক ছিল, একটাই ছিল ভারতবর্ষ। তো উনি শুনতে পেলেন ব্রিটিশ পিরিয়ড, তো ব্রিটিশ সরকার ওই কলেজে খবর পাঠিয়েছে, পত্র পাঠিয়েছে, আগামীকালকে অফিসার পাঠাবো, কলেজে যত টাকা এসেছে, কোন খাতে কি খরচা হয়েছে, কত আছে জমা খরচ, ছাত্রছাত্রী কেমন পড়াশোনা চলছে, দেখভাল করবার জন্য অফিসার পাঠাবেন। উনি শুনলেন, কলেজ ছুটি হলো, বাড়ি আসলো, নিত্য নিয়ম। পরের দিন ভোর 3টের সময় উঠেছেন, নিত্যকর্ম করতে করতে সকাল 9টা বেজেছে, প্রসাদ পেয়ে 9টার সময় রওনা দিলেন কলেজে। অফিসার আসবে, দ্রুত গতিতে হাঁটছেন। পথিমধ্যে এক ভক্তের সঙ্গে দেখা হলো। সেই ভক্তের সঙ্গে দেখা মাত্র উনি চিন্তা করলেন কটা বাজে, ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 9:30 বাজে। উনি কলেজের দূরত্ব হিসাব করে নিলেন, খুব জোর 5 মিনিট হাঁটলে কলেজে পৌঁছাতে পারবো। দারোয়ান 10টার সময় গেট খুলবে, তারপরে তো কলেজে ঢুকবে। উনি চিন্তা করলেন, যেহেতু ভক্তের সঙ্গে দেখা হয়েছে, এই সময়টুকু নষ্ট করবো কেন, তো হাতে 25 মিনিট আছে। জীবনের মূল্যবান সময়কে যে যতটা গৌর সেবায় লাগাবে, পারমার্থিক জগতে তার ততটাই মঙ্গল। জীবনের সময়কে কখনো নষ্ট করতে নেই। যে সময়কে অপচয় করে সে নিজের শত্রু, সে দেশের শত্রু। সময়কে মূল্যায়ন করতে হয়, ভাগবত সেবায় লাগাতে হয়। রাধা গোবিন্দনাথ ওই ভক্তের সঙ্গে গৌর কথা আরম্ভ করে দিলেন। গৌর কথা বলতে বলতে হঠাৎ চিন্তা করছে, 9টা কি 10টা কি বেজে গেল, দেখি তো ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন বাজে বিকেল 3টে। গৌর কথা বলতে বলতে কখন যে বিকেল 3টে বাজে উনি জানেই না। যখন 3টে বাজে মানে কলেজ ছুটি হওয়ার সময়, ওই ভক্তের কাছে ক্ষমা চেয়ে বলছে, এখানে বিশ্রাম রাখতে হবে গৌর কথা, আমার চাকরি বাঁচাতে হবে, আপনি আমায় ক্ষমা করে দিন। উনি ছুটলেন কলেজে। কলেজ ছুটি হয়ে গেছে, ছাত্রছাত্রী মাঠে ঘোরাফেরা করছে, অফিসার প্রিন্সিপালের সঙ্গে কথা বলছে, দারোয়ান গেটে তালা দিচ্ছেন। ছুটে গিয়ে রাধা গোবিন্দনাথ ওই অফিসারের চরণ ধরে বলছে, স্যার
এবারে মতো ক্ষমা করে দিন। আমি যা অন্যায় করেছি ক্ষমার অযোগ্য। আমার চাকরি যেতে পারে, জেলও হতে পারে, দয়া করে আমায় জেলে দিবেন না স্যার। অফিসার বলছে রাধা গোবিন্দনাথ তুমি কি অন্যায় করেছো, কি এমন খারাপ কাজ করলে যে চাকরি যেতে পারে, জেল হতে পারে? রাধা গোবিন্দনাথ অফিসারের চরণ ধরে বলছে স্যার কথা দিন আমার চাকরি যাবে না তো, জেল হবে না তো? আরে কিছুই তো বুঝতেই পারছি না, কি এমন অন্যায় কাজ করলে? এই তো 10-15 মিনিট আগে তুমি আমার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি গেলে। রাধে রাধে। এই 10-15 মিনিট আগে তুমি আমার কাছ থেকে ছুটি নিলে। রাধা গোবিন্দনাথ বলছে স্যার আমি এসেছিলাম। হ্যাঁ, প্রতি ক্লাসে ক্লাসে ছাত্র ছাত্রী পড়া নিলে আমায় দেখালে কেমন পড়াশোনা চলছে, হিসাবের খাতা বের করে তুমি সব জমা খরচ হিসাব দেখালে, আমার সামনে দাঁড়িয়ে তুমি হাজিরা খাতায় সই করলে। এই 10-15 মিনিটের মধ্যে এমন কি অঘটন ঘটলো যে চাকরি যেতে পারে, জেল হতে পারে? রাধা গোবিন্দনাথ বলছে স্যার বিশ্বাস করুন আজকে আমি কলেজে আসি নাই, আসছিলাম পথিমধ্যে ভক্তের সঙ্গে দেখা হয়, তখন 9টা বাজেনি, 9:30 বাজে। ওই ভক্তের সঙ্গে গৌর কথা বলতে বলতে কখন যে বিকেল 3টে বাজে আমি জানি না। ছাত্র ছাত্রী, অফিসার, প্রিন্সিপাল, দারোয়ান সবার মুখে একটা কথাই শুধু ঘোরাফেরা করছে, তবে কে এলো রাধা গোবিন্দনাথের বেশ ধরে? রাধা গোবিন্দনাথকে বাঁচাতে, চাকরির হাত থেকে বাঁচাতে, জেলের হাত থেকে বাঁচাতে কে এলো? অফিসার বলছে রাধা গোবিন্দনাথ কে এসেছে গো? তোমাকে বাঁচাতে, তোমাকে রক্ষা করতে তোমার বেশ ধরে কে এসেছে? রাধা গোবিন্দনাথ বলছে স্যার আপনারা বড় ভাগ্যবান, আমার সেই বন্ধুকে আপনারা দেখেছেন কিন্তু আমি তো দেখি নাই। স্যার দারোয়ানকে বলুন না গেটটা খুলে দিতে, আমার অফিসটা খুলে দিতে, সেই বন্ধুকে তার দেখতে পাবো না, তার হাতের সইটা কেমন, আমার হাজিরা খাতায় কেমন সই করেছে, হাতের সইটা একটু দেখতে চাই। অফিসারের কথায় দারোয়ান গেট খুললেন, অফিস খুলে দিলেন। রাধা গোবিন্দনাথ আগে আগে, অফিসার, প্রিন্সিপাল, ছাত্র ছাত্রী, দারোয়ান পিছনে পিছনে। অফিসে গিয়ে হাজিরা খাতাটা নিয়ে রাধা গোবিন্দনাথ দেখছে আজকের দিনে যেখানে সই করা দরকার সেই পৃষ্ঠাতে দেখছে তার নিজের হাতে সইকে নকল করা, উজ্জ্বল বর্ণে একটি সই করা রয়েছে। অফিসার কানে কানে বলছে রাধা গোবিন্দনাথ কিছু ইঙ্গিত পেয়েছ, কিছু সংকেত পেলে কে এসেছে তোমার রূপ ধরে? রাধা গোবিন্দনাথ বলে ওগো স্যার, ওগো সে যে আমার গৌর ছাড়া আর কে হলো, আমার গৌর ছাড়া আর কে নাই, বলে আমার গৌর ছাড়া আর কে হলো, সে যে আমার জীবনের জীবন,
প্রাণীর বন্ধু সে যে আমার গৌর ছাড়া আর কে হলো আমার জীবনের জীবন প্রাণের বন্ধু আমার গৌর ছাড়া আর কে কোনা। সে যে আমার জীবনের জীবন আমার প্রাণে বন্ধু আমি যে ওই চরণে সব সপেছি জীবনের জীবন আমার প্রাণের বন্ধু আমি ওই চরণে সব আমার সপেছি জীবনের জীবন প্রাণের বন্ধু আমি ওই জীবনের জীবন প্রাণের আমি বন্ধু ওই চরণে সব সপেছি জীবনের জীবন প্রাণের বন্ধু আমার গৌর ছাড়া আর কে হলো? রাধা গোবিন্দনাথের আর চাকরি করা হলো না আর চাকরি করা হলো না সঙ্গে সঙ্গে চাকরিতে রিজাইন দিয়ে চাকরি ছেড়ে দিলেন অফিসারকে বলছে স্যার যে বন্ধু আমার বেশ ধরে আমাকে রক্ষা করতে এসেছে সেই প্রাণের বন্ধু গৌরকে আমায় পেতেই হবে চাকরি ছেড়ে নবদ্বীপে চলে আসলেন আর একটা আশ্চর্য কথা কি জানেন যে অফিসার জমা খরচ হিসাব নেওয়ার জন্য গিয়েছিল রাধা গোবিন্দনাথের এই গৌরের প্রতি অনুরাগ দেখে স্বয়ং গৌর তাকে বাঁচানোর জন্য তার রূপ ধরে এসেছে জানতে পেরে সেই অফিসারের চাকরি বছর পূর্ণ হলো না 365 দিন পূর্ণ হলো না বছর ঘুরতে না ঘুরতে চাকরি ছেড়ে তিনিও গাঢ় অনুরাগে গৌর আরাধনা করবার জন্য নবদ্বীপে রাধা গোবিন্দনাথের আশ্রিত হলেন রাধে বলুন এমন সুন্দর গৌর ছেড়ে আর কাকে আশ্রয় করব কে আছে আছে কেউ নেই কেউ নেই সবার চরণে আমি এইটুকু নিবেদন করব প্রয়োজন হলে সবাইকে ভুলে যান কিন্তু আমার এই নবদ্বীপ বিহারী গৌর সুন্দরকে কখনো ভুলবেন না হৃদয়াসনে বসিয়ে দিন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেল আসুন আমরা গৌর সুন্দরকে দর্শন করছি বিপক্ষ নাগরীর মধ্যে সকল নাগরীর মধ্যে একজন বিপক্ষ সাজলো বিপক্ষ সেজে বলছে এই গৌরের এমন কি রূপ আছে ঠিক আছে গৌর রূপকে পরাজিত করবার জন্য আমি এখানে 6 জনকে নিয়ে আসবো এই 6 জনকে কে দামিনী দরপক সোন কুসুম প্রভাতের অরুণ গগনের চাঁদ এবং সোনা আমি প্রথম যাকে নিয়ে আসবো তার নাম
দামিনী দাম দামিনী দাম দমন রুচি দরশয়ে দমন রুচি দরশয়ে দামিনী দাম 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 দামিনী মানে কি দামিনী মানে মেঘের গায়ে বিজুরি দাম মানে মালা মায়েরা লক্ষ্য করে দেখবেন অন্ধকার আকাশে মেঘের গায়ে যদি বিজুরি আলো প্রকাশ পায় মেঘ ঝলকায় মুহূর্তের মধ্যে সারা অন্ধকার জগৎ আলোয় আলোকিত হয় তাহলে মেঘের গায়ের বিজুরির সঙ্গে তুলনা হয় বলছেন না কেন মেঘের গায়ের বিজুরি অনেক দোষ আছে ও চঞ্চল প্রথম দোষ চঞ্চল এক সেকেন্ডের মধ্যে দেখা দিয়ে হারিয়ে যায় আর দেখতে পাওয়া যায় না কিন্তু আমার গৌরকে দেখা দিয়ে হারিয়ে যায় কোন ভক্তের নয়নে যদি দেখা দেয় ধরা দেয় আর গৌর হারাতে পারে হারায় না আরো বলছি মেঘের গায়ের বিজুরি যদি কারো মাথায় পড়ে তার প্রাণ চলে যায় আর আমার গৌর বিজুরি যদি কোনো ভক্তের হৃদয় মন্দিরে আশ্রয় নেয় তার জীবনটা সুন্দর হয়। আবার মেঘের গায়ের বিজুরি দেখবার জন্য কেউ ঘর ছাড়ে রাস্তায় কাঁদে পরন্তু ভয়ে জড়সড় হয়ে ঘরের কোণে থাকে কানে আঙুল দিয়ে আর আমার গৌর বিজুরিকে দেখবার জন্য কত রাজাদি রাজা রাজমন্ত্রী রাজপুত্র ঘরের বাইরে হয়ে গেছে এই যে যার জল প্রমাণ কত ভুরি ভুরি পড়লাম রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী রাধা গোবিন্দনাথ সব ছেড়ে আবার মেঘের গায়ের বিজুরির সঙ্গে তুলনা হচ্ছে কি হচ্ছে না তাই বলছি দামিনী দাম দমন রুচি দরশয়ে দামিনী দাম নাগরী নাগরী রে দৌড়ে গেল দূরে গে দৌড়ে গেল তার কত তাপ। মেঘের গায়ের বিজুরি পরাজিত হয়ে গেল মিলছে না আর দূরে গিয়ে দরপক তাপ দরপক মানে কি যার অতি দর্প কার বেশি দর্প এই 14 ভুবনের মধ্যে সব থেকে বেশি দর্প মানে অহংকার কামদেবের কিসের অহংকার রূপের অহংকার কামদেবের বড় অভিমান আমার যে 5খানা বান আছে মদন মদন শোষণ স্তম্ভন মোহন এই 5খানা বান দিয়ে 14 ভুবনকে পরাজিত করেছি
একদিন বান মেরেছিলাম দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্রকে দেবরাজ ইন্দ্র আমার বান সইতে না পেরে আমার বাণ সইতে না পেরে নিজ গুরু পত্নী আল্লাহর প্রতি আকৃষ্ট হয়েছিল। আল্লাহর প্রতি আকৃষ্ট হয়েছিল। আরেকদিন বান মেরেছিলাম সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। কর্তা ব্রহ্মাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার বান সইতে না পেরে নিজ কন্যা সন্ধ্যার প্রতি আকৃষ্ট হয়েছিল। আরেকদিন বান মেরেছিলাম ভোলানাথকে। ভোলানাথকে ভোলানাথ আমার বান সইতে না পেরে নারায়ণের মোহিনী মূর্তির পিছে ধাবিত হয়েছিল। কামদেবের বড় অভিমান। অরুণ বরুণ চন্দ্র সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র সংহার কর্তা শিব, আর ইহ জগতের নরনারী পশু পাখি কীট পতঙ্গ এরা তো নিতই পরাজিত। সেই কামদেবের বড় অভিমান। আমি হলাম 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। আমার 5খানা বানের কাছে সব রূপ ধ্বংস করে দিচ্ছি। কিন্তু নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর। গৌর তো সুন্দর না? খুব সুন্দর না? কি গো মায়েরা, গৌর সুন্দর না? খুব সুন্দর। তাই নদিয়া নাগরে সবাই জয়ধ্বনি করছে, জয় জয় গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, জয় গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, জয় গৌরাঙ্গ রূপ সাগর কি জয়। কামদেব শুনলো, শুনে ভাবছে গৌরাঙ্গ রূপ সাগর, সত্যি গৌরী রূপের সাগর না, আমায় নিজ নয়নে দেখতে হবে। নদিয়ায় নবদ্বীপে এসে গৌরাঙ্গ সুন্দরকে দেখে ভাবছে তাই তো এতদিন আমি বৃথায় অভিমান করেছিলাম। আমি হলাম শ্রেষ্ঠ সুন্দর। আমার কি রূপ, আমার মতো লক্ষ কোটি কামদেবের রূপকে যদি একত্রিত করা হয় তবু গৌরাঙ্গ রূপের কাছে অতি তুচ্ছ। তাই কামদেব ভাবলো না 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 না, এই রূপকে বেশিক্ষণ রাখা যাবে না। সবাই ওই দলে হয়ে যাচ্ছে, আমার দল ছেড়ে ওই দলে হয়ে যাচ্ছে। শুধু গৌর সুন্দর না, গৌর তো সুন্দর, আবার গৌর সঙ্গ যারা করছে, গৌর নাম যারা করছে তারাও সুন্দর হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যারা গৌর সুন্দরের গুণকীর্তন করছে, গৌরকে যারা ভালোবাসছে তারা তো সুন্দর হচ্ছে, তাদের সাথে সাথে তাদের মাতৃকুল, তাদের পিতৃকুল, 2 কুল সুন্দর হয়ে যাচ্ছে। কামদেব দেখছে সর্বনাশ, সবাই যদি ওই দলে হয়ে যায় তাহলে আমার দলে কে থাকবে? না 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 না, আগে ভাগে ওই রূপটাকে ধ্বংস করে দেই, তাহলে আর কেউ গৌর দলে হবে না, সব আমার দলে থাকবে। তাই কামদেব কি করলো, ওই যে 5খানা বান। আচ্ছা, কামদেবের এত বাহাদুরি কিসে? 200-500 হাজার লক্ষ বান নাই, মাত্র 5টা বান। এত অহংকার কেন? কেন জানেন? এই যে বান 5টা হলে কি হবে, এই বানগুলোর এমন গুণ আছে, মহৎ গুণ। কামদেব যাকে যখন যে কাজে পাঠাবে ওই কাজ করে অক্ষত অবস্থায় আবার তুলে ফিরে আসে। এইটাই হলো কামদেবের বাহাদুরি। তাই কামদেব দেখলো গৌরবকে ভস্মীভূত করব, পরপর 5খানা বান নিক্ষেপ করলেন গৌরাঙ্গ। কিন্তু আজ কি দেখা গেল, বান যে যায় ফিরে আসে না রে, যে যায় ফিরে আসে না রে, যে যায় ফিরে আসে না রে। গৌরাবাই চরণ পেয়ে যে যায় ফিরে আসে না রে। গৌর ভাই চরণ পেয়ে যে যায় ফিরে আসে না রে, গৌরীরা ভাই চরণ পেয়ে বান যে যায় ফিরে আসে না রে। হরি যে যায় ফিরে আসে না রে। গৌর ভাই চরণ পেয়ে যে যায় ফিরে আসে না রে। বান যে একবার গৌর চরণে গিয়েছে সে আর ফিরে আসলো না। কামদেব হাঁ করে তাকিয়েছে, কি হলো, বান শূন্য হয়ে গেলাম আমি শক্তি শূন্য হয়ে গেলাম। বৈষ্ণব পদকবি বলছে, ও মদন, আরে হাঁ করে দেখছিস কি, ওই তাকিয়ে দেখ, তোর বানগুলি সব বানে ডুবেছে। বানগুলি সব বানে ডুবেছে, তোর বানগুলি সব পানি ডুবেছে। নদিয়া গৌর প্রেমের বান উঠেছে, বানগুলি সব বানে ডুবেছে। এই গৌর প্রেমে বান উঠেছে, বানগুলি সব বানে ডুবেছে। নদিয়ায় গৌর
বানগুলো সব ডুবে গিয়েছে, আর ফিরে আসলো না। বৈষ্ণব পদকবি বলছে, মদন হাঁ করে দেখছিস কি রে? আরে শুধু বান কেন, এই জগতে সে যত বড় খলপরায়ণ ব্যক্তি হোক না কেন, যত বড় নিন্দুক বাসন্ডী হোক না কেন, যত বড় দুরাচারী পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, একবার যদি ওই গৌর চরণে চলে যায়, সে আর এই মরজগতে ফিরে আসে না। তাহলে কামদেব পরাজিত হয়ে গেল। বৈষ্ণব পদকবি বলছে, কামদেবের সঙ্গে তুলনা হলো না, দুজন পরাজিত হয়ে গেল 6 জনের মধ্যে। বিপক্ষ নাগরিক বলছে এখনো 4 জন আছি, এবার একসঙ্গে দুজনকে পাঠাবো। দুজনকে সোন কুসুম প্রভাতের অরুণ, মানে গৌর হরির সঙ্গে তুলনা করা হচ্ছে। সোন কুসুম দায়ে কিসে বাগনে ও নগরী রে, নগরী, ও নগরী, সোন কুসুম পাখি কিসে বাগনে রে, ও নগরী রে, সোনি কুসুম তাহে কিসের বাগুনিয়া রে, প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তাপ, পাতর অরুণ সন্তাপ, আমি সোন কুসুমের কিসে বাগনে, সোন কুসুমের কিসে বাগনে, সোন কুসুমের কিসের বাগুনি, আমার গৌর কুসুমের সনে সোন কুসুমের কিসে বাগনে, আমার গৌর কুসুমের সনে, সোন কুসুমের কিসে বাগনে, আমার গৌর কুসুম শোনে, ভুবনে কুল মিলে না, গৌর কুসুমের সনে, ভুবনে কুল মিলে না, আমার গৌর কুসুমের সনে, সোন কুসুমের কিসের বাগুনি, প্রাতর অরুণ সন্তাপ, পাতর অরুণ সন্তাপ, সোন কুসুমের সঙ্গে তুলনা হয় না। সোন মানে কি? সোন ফুল। সোন ফুল মানে অনেকে লাল পদ্ম ফুল বলে, আবার অনেকে বলে সোন পাট। একরকম পাটের চাষ আছে না, সোন পাট কেটে জাঁক দিলে 2-2.5 দিনের মধ্যে, খুব জোর 3 দিনের মধ্যে পাটটা তৈরি হয়ে যায়। আর দেখেছো কোনোদিন? চাষ করেছো? তার ফুলটা ছোট্ট ছোট্ট টুকটুকে হলুদ, রাঙা হলুদ বর্ণে, সেই ফুলের সঙ্গে তুলনা হয়? মাথা খারাপ না? মাথা খারাপ হয়ে গেছে, তুলনা হয় না। হ্যাঁ, গৌর ফুলের সঙ্গে তুলনা হয় না। কেন? এই জগতে যত সুন্দর ফুল হোক না কেন, যে ফুলের বেশি গন্ধ সে ফুলের মধ্যে বেশি পোকা, জীবাণু, কীট বাস করে। আর আমার গৌর কুসুমে কোনো কীট আছে নাকি? আবার যে ফুল যত সুন্দর হোক না কেন, বৃন্তচ্যুত হলেই তার দফা রফা হয়ে যায়, বেশিক্ষণ থাকে না। আবার ফুলের দ্বারা প্রেম বিনিময় হয়, ভালোবাসা বিনিময় হয়। ভালোবাসার ফুলকে আমরা ফুলদানিতে রাখি, কতদিন রাখি? যতক্ষণ সুন্দর রূপটা থাকে, গন্ধ থাকে। ফুরিয়ে গেলে ওই ভালোবাসার প্রেমের ফুলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে। কিন্তু নদিয়ার বাগানে, নদিয়ার বাগানে আমার গৌর কুসুম ফুটেছে, আমার গৌর কুসুম ফুটেছে। যদি কোনো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী, কোন ভাগ্যবান কিংবা কোন ভাগ্যবতী আমার গৌর কুসুম নিয়ে যদি হৃদয় ফুলদানিতে রাখতে পারে, হৃদয় ফুলদানিতে রাখতে পারে, তার মানব জনম ধন্য
হয়ে যায়। মানব জনম ধন্য হয়ে যায়। ফুলের সঙ্গে তুলনা হলো না। আবার প্রভাতের অরুণ ও জগৎকে তাপ দান করে, আর আমার গৌর অরুণ নাম প্রেম বন্যায় ভাসিয়ে জগতের ত্রিতাপ হরণ করে আনন্দ দান করে। তুলনা হলো না। তাই বলছে গোরা রূপে যাই বলি হারি, গোরা রূপের যাই বলি হারি, গোরা রূপের যাই বলি হারি, যাই বলি হারি, যাই বলি হারি, বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, বলি হারি। বলিহারি মানে কি? বলিহারি মানে সাবাস, বাহ, বাহ, বলিহারি, বাহ বাহ। একটা কোনো আশ্চর্যজনক খেলা দেখছি বা কোনো কিছু দেখছি বা শুনছি, আনন্দ যদি পেয়ে যাই, আনন্দের আতিশয্যে কি বলি? বাহ বাহ, বলিহারি, বলিহারি, সাবাস। মানে গৌরকে পরাজিত করবার জন্য যাকে আনা হচ্ছে সে হেরে যাচ্ছে। গৌরী জয় হচ্ছে, বারবার গৌরী জয় হচ্ছে। তাই বলছে গোরা রূপে যাই বলি হারি, সাবাস সাবাস। বিবেক নাগর বলছে তো সাবাসের কোনো প্রয়োজন নেই, এখনো দুজন আছে। এবার আমি চাঁদের সঙ্গে তুলনা করব, বলছে হবে না। কেন? চাঁদের অনেক দোষ আছে, চাঁদের কলঙ্ক আছে, অমানিসা আছে, পক্ষাপক্ষ আছে, রাহুগ্রাসের ভয় আছে। আবার চাঁদ কেবল রাত্রি উদয় হয়, রাত্রে উদয় হয়, আবার চাঁদ উদয় হলে অস্তমিত যায়। চাঁদ উদয় হলে অস্তমিত হয়, চাঁদকে দিনের বেলা দেখা যায় না, চাঁদকে দিনের বেলা দেখা যায় না। এত দোষ চাঁদের। আর আমার গৌর চাঁদ অমানিসা নাই, পক্ষাপক্ষ নাই, রাহুগ্রাসের ভয় নাই, কলঙ্ক নাই। কেবল রাত্রে নয়, দিনের বেলাও সর্বকাল সমদিত, সর্বকালে সমদিত, সর্বকালে সমদিত, ভগবানের হৃদয়াকাশে সর্বকালে সমদিত। ভগবানের হৃদয়াকাশে সর্বকালে সমদিত। ভগবানের হৃদয়াকাশে ওগো নদিয়ার চাঁদ গৌর হরি বল, হৃদয়াকাশে নদিয়ার চাঁদ গৌর হরি, ভগবানের হৃদয়াকাশে সর্বকালে সমদিত। রাধে। গগনে চাঁদের সঙ্গে তুলনা হচ্ছে? হচ্ছে না। অবশেষে চাঁদ দেখলো এই গৌর চাঁদের মাথার উপরে আমার থাকা উচিত নয়। গৌর চাঁদেরও অকলঙ্ক, আমি হলাম সকলঙ্ক। গৌর চাঁদের কলঙ্ক নাই, আমার কলঙ্ক আছে। বলুন, এই অপযশ নিয়ে কলঙ্কিত হয়ে জীবনে শ্রেষ্ঠ জীজন তার উপরে থাকা যায়? চাঁদ দেখলো এই নদিয়ার গৌর চাঁদের মাথার উপরে না থেকে আমি যদি চরণে গিয়ে শরণ নিতে পারি, জনম আমার ধন্য হবে, ধন্য হবে। জনম আমার ধন্য হবে, গৌর চরণের শরণ নিলে পরে জনম আমার ধন্য হবে। চরণে শরণ নিতে পারি, জনম আমার ধন্য হবে। চাঁদ দেখলো এই মাথার উপরে, গৌর চাঁদের মাথার উপরে না থেকে আমি চরণে যাই, তাহলে আমার জীবনটা ধন্য হবে। হে সুধা করো মুরছি চরণ তলে, হেরি সুধা কর মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে, পড়ু দর্শন করো পথ হরি, গুরু দর্শন করু পথ হরি। গরু দর্শন করু ধরি। তাই গগনের চাঁদ গৌর চরণে আসি শরণ নিয়ে, গৌর চরণে আসি শরণ নিয়ে, চরণে আসি শরণ নিয়েছে, গগনের চাঁদ গগন ছেড়ে চরণ
নখচন্দ্র রূপে গগন ছেড়ে মাটিতে এসে গৌর চরণে শরণ নিলেন। এটা কিন্তু জীবনের চাঁদকে পরাজয় বলা যায় না। বলুন, সে যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যত উচ্চ কুলে জন্ম নিক না কেন, গৌর চরণ যদি শরণ না নেয়, তার জীবনে পরাজয় ছাড়া, তার জীবনে অমঙ্গল ছাড়া মঙ্গল হয় না। আর সে যত বড় নিকৃষ্ট হোক না কেন, দুরাচারী হোক না কেন, গৌর চরণে যদি চলে যায়, তার জীবনের জয় গান হয়। দিগ্বিজয় পণ্ডিত সারা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে নবদ্বীপে এলেন। নবদ্বীপে যখনই এসেছে সরস্বতীর বরপুত্র দিগ্বিজয়, নবদ্বীপে মহাপ্রভুর সমসাময়িক কালে যত বড় যত পণ্ডিত ছিল নবদ্বীপে, গৌরহরিকে কেউ মানতে পারেন। কেন, আমি একটা বড় পণ্ডিত বয়স্ক, আর নিমায়ের বয়স কত, 22-23 বছর বয়স। একটা বালকের কাছে পরাজিত, হার স্বীকার করা একটা মান সম্মান ব্যাপার না? তাই বয়স্ক যত পণ্ডিত ছিল, গৌরহরিকে ভালো মনে মেনে নিতে পারেনি। যখনই দিগ্বিজয় পণ্ডিত এলো, এইবার তারা মনে মনে আনন্দ, একসঙ্গে কয়েকজন জটলা পাকিয়ে বলছে, ঠিক হলো, এইবার একটা কাজের মতো কাজ হবে। কি? নবদ্বীপে ঘোষণা করে দিয়েছে সরস্বতী বরপুত্র দিগ্বিজয়, আমি দিগ্বিজয় পণ্ডিত, আমার সঙ্গে তর্কশাস্ত্রে যুদ্ধ করে আমাকে পরাজিত করে জয়পত্র নিয়ে নাও। যদি নবদ্বীপে বড় পণ্ডিত থাকো আসো, না হলে যদি আমার সঙ্গে তর্কশাস্ত্রে যুদ্ধ করতে না চাও, তাহলে পরাজিত বলে স্বীকার করো। সব পণ্ডিতরা দেখলেন ঠিক হলো, এইবার ওই নিমাই পণ্ডিতের নাম ঘোষণা করে দাও। মান সম্মান যায় নিমাই পণ্ডিতের, যাক, ওর মান সম্মান, ওর যদি মাথা নত হয়, তাহলে আমরা বাঁচব। সব পণ্ডিতগণ ঘোষণা করে দিলেন, নবদ্বীপে একজন পণ্ডিত আছে, নিমাই পণ্ডিত। দিগ্বিজয় পণ্ডিতকে বলছে, নিমাই পণ্ডিতকে যদি পরাজিত করতে পারেন, আমরা মাথা নত করে স্বীকার করব আমরা পরাজিত। সন্ধ্যের সময় গৌরহরি ওই গঙ্গার তীরে তার সব মানে শিষ্যবর্গ নিয়ে বসে আছেন। দিগ্বিজয় পণ্ডিত ওই পথ দিয়ে যাচ্ছিলেন, গৌরহরি মাঝখানে, আর শিষ্যবর্গ সব চতুর্দিকে। তো দেখেই দিগ্বিজয় পণ্ডিত মনে মনে ভাবছি, ইনি কি সেই নিমাই পণ্ডিত? নিমাইকে দেখে মনে হয় পূর্ণ শশধর, আর তার পাশে যারা রয়েছে মনে হয় একটা নক্ষত্র। পরিচয় পেলেন, ইনি হলো সেই নিমাই পণ্ডিত। তখন দিগ্বিজয় বলছে, শোনো নিমাই, এগো পণ্ডিত, এই নবদ্বীপে তোমার নাম ঘোষণা করা হয়েছে, আমি সেই দিগ্বিজয়, আমার সঙ্গে তর্কশাস্ত্রে যুদ্ধ করবো। বলছে, কি নিয়ে তর্ক হবে? নিমাই পণ্ডিত বলছে, গঙ্গার ধারে বসে আছি, তাহলে গঙ্গার তটে গঙ্গার মহিমা কীর্তন হোক, গঙ্গা নিয়ে বিচার হোক। বলছে, হোক। সরস্বতীর বরপুত্র দিগ্বিজয় মানে মুহূর্তের মধ্যে শত শত শ্লোক ঝড়ের গতিতে উচ্চারণ করলেন। মহাপ্রভু তার মাঝখানে যত শ্লোক বলেছে, মাঝখানে একটা শ্লোক বলছে, এই শ্লোকের এত দোষ, এত এই দিগ্বিজয় বলল, তাই তো আমার সত্যি ভুল হয়েছে, লজ্জায় মাথা নত। মহাপ্রভু বলেন, শোনো দিগ্বিজয়, তুমি বাসায় যাও, পরিশ্রান্ত তো, বিশ্রাম করো, কাল সকালে তোমার সঙ্গে আলোচনা হবে। দিগ্বিজয় ভাবলো, যাক বাঁচা গেল, মান সম্মানটা নিয়ে যায়, দেখা যাবে কাল সকালে। দিগ্বিজয় চলে গেল। ছোট্ট বাচ্চা যদি খেলায় হেরে যায়, বাড়িতে এসে বাবা মায়ের কাছে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদে না, উপরে কাঁদে না?
দিগ্বিজয় পণ্ডিত নিজের বাসায় এসে অন্ধকার ঘরে দরজার খিল দিয়ে না খেয়ে না ঘুমিয়ে মা সরস্বতীকে ডাকছে, ফুপরে ফুপরে কাঁদছে। সরস্বতী মাসে অন্ধকার ঘরে দিগ্বিজয়কে দেখা দিলেন। মা বলছে, কিরে দিগ্বিজয় কাঁদছিস কেন? বলছে, কাঁদবো না, তুমি না আমার সাধনায় সন্তুষ্ট, আমাকে বর দিয়েছো, তুমি না আমার কণ্ঠে বাস করছো, তুমি না আমার জিহ্বার অগ্রে বাস করছো, তুমি না আমায় আশীর্বাদ করেছো, আমি মনের ভুলে যা বলবো শাস্ত্রীয় সিদ্ধান্ত সব ঠিক হবে, তবে কেন শিশু নিমাইয়ের কাছে পরাজিত হতে হলো? বলো, তুমি যদি আমার জিহ্বায় বাস করো, কণ্ঠে বাস করো, কেন আমার ওখানে অপমান হতে হলো? কেন এই ভুল শ্লোক উচ্চারণ হলো? মা সরস্বতী বলছে, আচ্ছা শোনো, তুমি তো পণ্ডিত, বাবা আর ছেলে দুজনে ঝগড়া লেগেছে, মা কোন পক্ষ নেবে? ছেলের পক্ষ না স্বামীর পক্ষ? মায়েদের বলছি, বলুন, আপনার স্বামীর সঙ্গে আপনার ছেলে ঝগড়া করছে, মানে বাবা ছেলে ঝগড়া, তাহলে আপনি কোন পক্ষ নেবেন? স্বামীর পক্ষ না ছেলের পক্ষ? ভারী সমস্যায় পড়ে গেলাম তো। হ্যাঁ, স্বামী যদি অন্যায় তাও বাবার উপরে তর্ক করতে নেই, স্বামীর পক্ষ নেবে। এটাই ঠিক। সরস্বতী বলছে, শোনো দিগ্বিজয়, তুমি হলে আমার ছেলে, আর যার সঙ্গে তর্ক করেছিলে না, উনি পতির পতি, জগৎ পতি, আমারও পতি, আমারও পরম পতি গৌর। আমি ওই সময় তোমার কণ্ঠের থেকে সরে গিয়েছি, লজ্জায় সরে গিয়েছি, তাই ভুল হয়েছে। শোনো দিগ্বিজয়, এটা তোমার জীবনের পরাজয় নয়। ভোর হলে সব ছেড়ে, সব মান অভিমান ভুলে গিয়ে গৌর চরণের শরণ নাও, যদি তোমার জীবনটাকে সুন্দর করতে চাও। রাধে রাধে। বলো, কে আছে গৌর ছাড়া? আর কেউ নেই গো। বলুন মায়েরা, আমরা সবাই সুন্দর হতে চাই, হতে চাই না? সুন্দর হওয়ার জন্য কত কিছু মাখামাখি করি, ফেয়ার এন্ড লাভলি, ভিকটর্মর, ডাব সাবান, ফেস ওয়াশ, কত কিছু মাখি একটু গায়ের চামড়াটা সুন্দর হওয়ার জন্য, তাই না? আমাদের মহাজন বলছে, কিচ্ছু মাখতে হবে না, শুধু গৌরকে ভালোবাসো, দেখবে তুমি কত সুন্দর হয়ে যাবে, তুমি কত সুন্দর হয়ে যাবে, তুমি কত সুন্দর হয়ে যাবে। যদি গৌর সুন্দরকে, গৌর সুন্দরকে ভালোবাসো, দেখবে তুমি কত সুন্দর হয়ে যাবে। যদি গৌর সুন্দরকে গৌর সুন্দরকে
গৌর সুন্দরকে যদি ভালোবাসো সত্যিকারে তুমি সুন্দর হতে পারবে। আপনাদের সবার সামনে এসেছেন আপনাদের রাজ্যের কৃষি মন্ত্রী, তাই তো? ভাগবতী আসরে গৌর গোবিন্দ গুণকীর্তন আসরে এসেছে। তো যাতে গৌর গোবিন্দের গুণকীর্তনে ভক্তি হয়। রাধে উনি কৃষি মন্ত্রী, আর এই হৃদয়টাও ক্ষেত্র। গীতায় কৃষ্ণ বলেছেন ক্ষেত্র ক্ষেত্র। রামপ্রসাদ বলেছেন হৃদয় জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এর হৃদয়ে আবাদ করতে হবে। কি বলবে? সোনা। কি সোনা? প্রেম। এর হৃদয় ক্ষেত্রে যেন গৌর সুন্দরকে বসানো হয়, আর কাউকে না। দেখবে আপনা আপনি সুন্দর হয়ে যাবে। রাধে। আরে চাঁদের সঙ্গে তুলনা হলো না, কিন্তু চাঁদের জয় হলো। কেন? চাঁদ গৌর চরণে এসেছে বলে। যদি তুমি গৌরকে ভালো না বাসো, প্রকৃত তুমি ভালো মনের মানুষ হতে পারো না। আরেকজন আছে কে? সোনা। সোনার সঙ্গে তুলনা হচ্ছে না কেন? সুবরনা বারনা হেরি নিজ কুবরনা সুবরনা বারনা হেরি নিজ কুবরনা সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্থান আপে মানি আপন মনস্তাপে সোনার মনে তাপ মানে দুঃখ হলো। কি দুঃখ? আমায় কেউ তো আদর করবে না রে, কেউ তো আদর করবে না রে। আমাকে তো আদর করবে না রে সোনার গৌর দর্শন করে কেউ তো আদর করবে না রে। সোনার গৌর দর্শন করে কেউ তো আদর করবে না যদি রে। সোনার গৌর দর্শন রাধে। সোনার মনে দুঃখ। কি দুঃখ? এই জগতে যতদিন সোনার গৌর আসেনি ততদিন আমি একটা জায়গায় ছিলাম, আমার খুব মূল্য ছিল। এই জগতে সব থেকে আমার দাম বেশি। সোনার দাম বেশি না? আবার সোনার মনে একটা গৌরব। কি গৌরব? না আমার এক নাম সুবর্ণ, আমার ভালো রং বলে তাই সবাই আমার নাম দিয়েছে সুবর্ণ। আবার সোনার মনে অহংকার। কিন্তু প্রাকৃত জগতে গৌর সোনার আগমনে সোনার গৌরব ম্লান হলো। সোনার গৌরব ম্লান হলো। একটা দৃষ্টান্ত, জগতে যতদিন ইলেকট্রিক লাইট আসেনি, জেনারেটর ইলেকট্রিক লাইট আসেনি, ততদিন প্রদীপের আলো বা মোমবাতির আলোর একটা গৌরব ছিল। এই গৌরব আমরা অন্ধকার জগৎকে আলো দান করি। কিন্তু ইলেকট্রিক লাইটের আগমনে মোমবাতি বা প্রদীপের আলোর গৌরব চূর্ণ হলো। প্রদীপের আলোর গৌরব চূর্ণ হলো। মোমবাতি বা প্রদীপের আলোর গৌরব চূর্ণ হলো ইলেকট্রিক লাইটের আগমনের দৃষ্টান্ত সিদ্ধান্ত। জগতে যতদিন সোনার গৌর আসেনি, জগতে যতদিন সোনার গৌর আসে ততদিন সোনার গৌরব ছিল। ততদিন সোনার গৌরব ছিল। কিন্তু সোনার গৌরের আগমনে সোনার গৌরব চূর্ণ হয়ে গেল। এই তো নদিয়া নাগরী বন বলে আই নাগরী আইনা গরি ও নাগরী ও নাগরি কই রে তোরা দেখবি যদি আইলো দেখবি যদি আইলো হরি বলে সোনার গৌর নেচে নেচে
যায় হরি বল। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলি ও নাগরি, ওরে ও নাগরি, আই নাগরি দেখবি যদি আই গোয়াই, সোনার গৌর হরি বলে নেচে নেচে যায়। হরি আই নাগরি, ও নাগরি, বলি আই নাগরি, ও নাগরি দেখবি যদি আই গোয়ায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। ওরে হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তাই গৌর হরি বল। বলি আয় নাগরী, আই নাগরি, ও নাগরী, ও নাগরি, ও নাগরী, ও নাগরি, ওরা দেখবি যদি আইলো হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলি আই নাগরি, ও নাগরি, আই নাগরি, আই নাগরি, ও নাগরি দেখবি যদি আই গোয়ায়। হরি বলে, হরি বল। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। বলি আই নাগরি, বলো ও নাগরি, ওরে আই নাগরি, ও নাগরি দেখবি যদি আই গোয়াই, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর। নেচে নেচে গায়। প্রেমানন্দিতায় গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল, হরি বল। প্রেমানন্দিতায় গৌর হরি হরি বল হরি বল হরি জয় রাম। তাহলে সোনার সঙ্গে তুলনা হলো না। সোনা কি করলো? নিজের দুঃখ সইতে না পেরে আগুনে ঝাঁপ দিল। নিজ তনু জারি ভাষম সম করইতে পৈঠল অনল ওই ফল অনল সন্তাপে। যা সমবিধিক অধিক নাই অনুভবে তুলনা দিবারে নাই তো। তুলনা দিবার নাহি ঠো। জগদানন্দন বহু বহুক তুলনা বহু জগদানন্দন পুহু পুহু কো তুলনা পুহু। নিরুপম গৌর কিশোর। নিরূপম গৌর কিশোর। মধুময় সিধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবন। জয় জয় শ্রী রাধে। শ্রী রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপে নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দরকে নদিয়া নাগরীর নয়নে দেখলাম। এবার আমরা ব্রজবিহারী